1980 ও 90-এর দশকের শুরুতে মার্বেল সিনেমার অবস্থা খুব খারাপ ছিল। কিছু প্রজেক্ট ফ্লপ হয়েছিল, কিছু মুভি রিলিজই হয়নি। হলিউড স্টুডিওজ মনে করত মার্বেল ক্যারেক্টার দিয়ে বড় সফল সিনেমা বানানো কঠিন, কিন্তু 1998 সালে এক ডার্ক ভায়োলেন্ট ভ্যাম্পায়ার মুভি সেই ধারণা বদলে দেয়। হ্যালো সুপার হিরো লাভার্স, রোড টু ডুমসডের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা এই এপিসোডে আলোচনা করব 1998 সালে মুক্তিপ্রাপ্ত মার্বেল মুভি ব্লেড নিয়ে। আর এই ব্লেডকে আমরা রিসেন্টলি দেখে ফেলেছি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতেও। তো চলুন ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। ব্লেড শুধু একটা সুপারহিরো মুভি ছিলই না, এটা ছিল সেই সিনেমা যেটা মার্বেল সিনেমাকে আবার নতুন করে রিভাইভ করে। হাওয়ার্ড ডাক ফ্লপ করে, তারপর এক পানিশার মুভি যেটা ঠিকভাবে রিলিজই হতে পারেনি, সাথে দ্য ফ্যান্টাস্টিক ফোর যেটা বানানো তো হয় কিন্তু সেটাও রিলিজ পায়নি থিয়েটারে, এত বাজে মুভি হয়েছিল সেটা। কিন্তু এই ব্লেড মুভি সবকিছুকে বদলে ফেলে আর মার্বেলের জন্য নতুন ইতিহাস লেখে। ব্লেডকে প্রথম দেখানো হয় 1973 সালের দ্য টুম্ব অফ ড্রাকুলা কমিক সিরিজে। এই ক্যারেক্টারটি বানিয়েছিলেন মার্ভ উলফম্যান এবং আর্টিস্ট ছিলেন জেন কোল্যান। ব্লেডের মা ভ্যাম্পায়ার অ্যাটাকে মারা যায়, সেই সময় ব্লেড আনবোর্ন চাইল্ড ছিল, আর সেই ঘটনার কারণে ব্লেডের শরীরে ভ্যাম্পায়ার পাওয়ার ঢুকে যায়, ফলে সে হয়ে যায় হাফ হিউম্যান হাফ ভ্যাম্পায়ার। তার অ্যাবিলিটিজের ব্যাপারে যদি বলি তো ভ্যাম্পায়ার স্ট্রেংথ, ফাস্ট হিলিং, সানলাইট, ইমিউনিটি, এই কারণেই তাকে বলা হয় ডে ওয়াকার। 1990 দশকের শুরুতে অ্যাক্টর ওয়েসলি স্নাইপস সুপারহিরো মুভি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা ব্লেড ছিল না। সে চেয়েছিলেন ব্ল্যাক প্যান্থার হতে, আর তিনি মার্বেলের সাথে ব্ল্যাক প্যান্থার মুভি ডেভেলপ করার চেষ্টাও করেন, কিন্তু তখন টেকনোলজি এবং বাজেটের লিমিটেশন ছিল, ফলে রিয়ালিস্টিক ওয়াকান্ডা ওয়ার্ল্ড তৈরি করা ছিল কঠিন। আর সেই সময়ে সে লিমিটেশন টেক দিয়ে কি করে বানাতো আফ্রিকান ফিউচারিস্টিক ওয়ার্ল্ড, তাই তো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। তারপর মার্বেল আর স্নাইপস একসাথে মিলে নতুন ক্যারেক্টার খুঁজতে শুরু করেন, আর তারপর সেখানেই ব্লেড প্রজেক্ট শুরু হয়। ব্লেড মুভি ডেভেলপ করে নিউ লাইন সিনেমা। ডিরেক্টর হিসেবে নেওয়া হয় ব্রিটিশ ফিল্ম মেকার স্টিফেন নরিংটনকে, আর এই মুভির স্ক্রিন প্লে লেখেন ডেভিড এস গোয়ের। ডেভিড এস গোয়ের পরে অনেক সুপারহিরো মুভির স্ক্রিপ্টও লিখেছেন, যেমন ব্যাটম্যান বিগিনস, ম্যান অফ স্টিল। আর যখন তিনি ব্লেডের স্ক্রিপ্টে কাজ করেন তো সেখানে সে কমিক স্টোরিকে অনেকটা বদলে ফেলে, কারণ শুরুর কমিকে ব্লেড শর্ট ব্যবহার করতো না, সে ব্যবহার করতো কাঠের তৈরি ছুরি, যেটা ভ্যাম্পায়ারের হৃদয়ে ঢুকিয়ে তাকে মেরে ফেলা হতো। সাথে কখনো কখনো শর্ট গান ইউজ করেছিল ব্লেড, আর হ্যান্ড টু হ্যান্ড ফাইট হতো বেশি। আর মুভিতেই তাকে আইকনিক কাটানা শট দেওয়া হয়, আর এটা যখন খুব জনপ্রিয় হয় সাথে তার ব্ল্যাক প্র্যাকটিক্যাল কস্টিউম ও সানগ্লাসও। আর এরপর থেকে পরের কমিক্সগুলোতে ব্লেডকে কাটানা দেওয়া হতে লাগে। এই মুভির কাস্টিং এর ব্যাপারে যদি বলি তো উইসলি স্নাইপস প্লে করে ব্লেডকে, স্টিফেন ডরি প্লে করে ডেকেন ফ্রস্টকে, ক্রিস ক্রিস্টোফারসন প্লে করে হুইসলারকে, এনবোস রাইট প্লে করে ডক্টর ক্যারেন জেসনকে, আর ডোনাল্ড লজ কুইনকে। এই হুইসলার ক্যারেক্টার কিন্তু কমিক্সে ছিল না, মুভির জন্য তাকে নতুন করে তৈরি করা হয়, আর পরে কমিকেও এই ক্যারেক্টারকে যোগ করা হয়। মুভির শুরুতে দেখা যায় ভ্যাম্পায়ারদের ক্লাব, সেখানে সমস্ত ভ্যাম্পায়ার রক্ত নিয়ে নাচানাচি করছিল, আর হঠাৎ সেখানে উপস্থিত হয় ব্লেড। সে হাফ মানুষ আর হাফ ভ্যাম্পায়ার, যাকে বলা হয় ডে ওয়াকার, কারণ তার কাছে ভ্যাম্পায়ারের মতন শক্তি আছে, আর সূর্যের আলোতেও তার কিচ্ছু হয় না। ব্লেড সেখানে অনেক ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। ব্লেডের জন্মের সময় তার মা ভ্যাম্পায়ারের আক্রমণের শিকার হয়েছিল, সেই কারণে ব্লেড জন্ম থেকে অর্ধেক ভ্যাম্পায়ার হয়ে যায়। তাকে মানুষ হিসেবে বড় করে একজন অস্ত্র বিশেষজ্ঞ আব্রাহাম হুইসলার তাকে ভ্যাম্পায়ার শিকার করার ট্রেনিংও দেয়। এদিকে ভ্যাম্পায়ারদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। এক তরুণ ভ্যাম্পায়ার নেতা ডেকেন ফ্রস্ট পুরনো ভ্যাম্পায়ার কাউন্সিলকে সরিয়ে ক্ষমতা নিতে চায়। তার লক্ষ্য শুধু মানুষ শিকার করা না, সে চায় একটা প্রাচীন রক্তের দেবতা লা মাগ্রাকে জাগিয়ে তুলতে। এদিকে এক ডাক্তার ক্যারেন জেসন ভ্যাম্পায়ারের কামড়ে আক্রান্ত হয়, ব্লেড তাকে বাঁচায় এবং ক্যারেন বুঝতে পারে যে পৃথিবীতে মানুষের অজান্তে ভ্যাম্পায়াররা বসবাস করছে। ক্যারেন চেষ্টা করতে থাকে ভ্যাম্পায়ারের ভাইরাসের প্রতিষেধক বানানোর। ওদিকে ডেকেন ফ্রস্ট একটি প্রাচীন রিচুয়াল করতে চায়, এই রিচুয়ালে ব্লেডের রক্তের দরকার, কারণ সে ডে ওয়াকার। এরপর ফ্রস্ট ব্লেডকে বন্দী করে এবং তার রক্ত ব্যবহার করে লা মাগ্রাকে জাগিয়ে তোলে, ফলে ফ্রস্ট প্রায় অমরত্ব পেয়ে যায়, আর শেষে ব্লেড মুক্ত হয়ে ফ্রস্টের মুখোমুখি হয়। এই সময় ক্যারেন একটা বিশেষ সিরাম বানিয়েছিল, আর ব্লেড সেই সিরাম ফ্রস্টের শরীরে ইনজেক্ট করে দেয়। এর ফলে ফ্রস্টের শরীরে রক্ত জমাট বাঁধতে না পেরে ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। ফ্রস্ট মারা যায় এবং পৃথিবী আবার নিরাপদ হয়। ক্যারেন ব্লেডের সাথে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে, আর ব্লেড তার মিশন চালিয়ে যায়।
এই মুভিতে দেখানো ফাইট সিনগুলো ওয়েসলি স্নাইপস রিয়েলিস্টিক দেখানোর জন্য ট্রেনিং করেন। যদিও তিনি আগে থেকেই মার্শাল আর্টিস্ট ছিলেন, সে দক্ষ ছিল শটোকান কারাটে, হ্যাপকিডো, ব্রাজিলিয়ান জিজিৎসু আর কুংফুতে। এখানে ব্লেডের শর্ট কম্ব্যাক্ট স্টাইল তৈরি করা হয়েছিল মার্শাল আর্টস কোরিওগ্রাফি দিয়ে, আর অনেক স্টান্ট সিন স্নাইপস নিজেই পারফর্ম করেছিলেন। এই মুভির ওপেনিং সিনটি এখনো আইকনিক। একটা আন্ডারগ্রাউন্ড নাইট ক্লাবে ভ্যাম্পায়ার পার্টি করছে, হঠাৎ সিলিং স্প্রিঙ্কল থেকে রক্ত পড়তে শুরু করে। এই সিনে প্রায় 300 গ্যালন ফেক ব্লাড ব্যবহার করা হয়েছিল, আর এই সিনটাই ব্লেড ক্যারেক্টারকে অডিয়েন্সের সামনে পাওয়ারফুল ভাবে ইন্ট্রোডিউস করে। এই মুভির জন্য প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় 1977 সালে, আর মুভির শুটিং হয় লস অ্যাঞ্জেলেস, সান্তা মনিকা আর ক্যালিফোর্নিয়া সাউন্ড স্টেজে। এই মুভির টোন ডার্ক রাখতে সিনেমাটোগ্রাফি লো লাইটে রাখা হয়েছিল। এই মুভিতে ব্লেড ব্ল্যাক লেদার ট্রেঞ্চ কোট পরে, একটি সানগ্লাস আর একটা ট্যাকটিক্যাল আর্মার, আর এই লুক ব্লেডকে ইনস্ট্যান্টলি রেকগনাইজেবল ক্যারেক্টার বানিয়ে ফেলে। এই মুভিতে অনেক প্র্যাকটিক্যাল ইফেক্ট ব্যবহার করা হয়েছিল, আর ভ্যাম্পায়ারদের ডেথ সিনে বডি ডিস্ট্রয়, স্কেলেটন এক্সপ্লোশন আর ব্লাডের সিনগুলোতে এই ইফেক্টগুলো প্র্যাকটিক্যাল ইফেক্ট প্লাস আর্লি সিজিআই দিয়ে তৈরি করা হয়েছিল। কারণ ভুললে হবে না, সময়টা 1997, তখনও টেক অত উন্নতি করেনি। এই মুভির জন্য প্রোডাকশনে কিছু বড় সমস্যা হয়েছিল। স্টুডিও প্রথমে মুভিটাকে PG-13 রাখতে চেয়েছিল, কিন্তু ডিরেক্টর স্টিফেন নরিংটন এবং ওয়েসলি স্নাইপস ইনসিস্ট করেন যে ব্লেড ক্যারেক্টারকে ডার্ক, ভায়োলেন্ট এবং হরর টোন হওয়া দরকার, আর শেষে মুভি R-rated হিসেবে রিলিজ হয়। মুভি কমপ্লিটের পর যখন টেস্ট স্ক্রিনিং হয়, তখন কিন্তু অডিয়েন্সকে অরিজিনাল এন্ডিংটা পছন্দই হয়নি। অরিজিনাল ক্লাইম্যাক্সে ভিলেন ডেকেন ফ্রস্ট ব্লাড টর্নেডো হয়ে যেত। এই ইফেক্টটা অডিয়েন্সের কাছে অদ্ভুত লাগে, আর তাই এন্ডিং চেঞ্জ করা হয়, আর ফাইনাল কাটে শর্ট ফাইট ক্লাইম্যাক্স রাখা হয়। এই মুভির বাজেট ছিল প্রায় $45 মিলিয়ন, আর ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস দেখলে ইউনাইটেড স্টেটে 70 মিলিয়ন আর ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় $131 মিলিয়ন কালেকশন করে, যেটা সেই সময়ে সুপারহিরো মুভির জন্য হিউজ সাকসেস। ব্লেড সাকসেস হওয়ার পর হলিউড স্টুডিওস বুঝতে পারে কমিক বুক মুভি প্রফিটেবল হতে পারে, আর এরপরেই শুরু হয় মডার্ন সুপারহিরো এরা। আর পরবর্তী বড় মার্বেল মুভিজ আছে, যেমন এক্স-ম্যান ও স্পাইডারম্যান। অনেক ফিল্ম হিস্টোরিয়ান ব্লেডকেই মডার্ন সুপারহিরো বুমের শুরু মনে করেন। ব্লেড সাকসেসের পর ট্রিলজি তৈরি হয়, যেগুলো নিয়ে আমি পরে কথা বলবো, সেগুলো কি করে বানানো হয়েছিল তার ব্যাকগ্রাউন্ড কাহিনী নিয়ে। আজ অনেক মার্বেল ফ্যান মনে করে সুপারহিরো সিনেমা শুরু হয়েছে 2008-এর আয়রনম্যান দিয়ে, অনেকে ভাবে টবের স্পাইডারম্যান দিয়ে, কিন্তু বাস্তবে মার্বেলের কামব্যাক শুরু হয়েছিল 1998-এর ব্লেড দিয়েই। এটা প্রমাণ করে একটা ক্যারেক্টার যাকে তখন খুব কম মানুষই চিনত, সেই ক্যারেক্টারই মার্বেল সিনেমা হিস্ট্রি বদলে দিয়েছিল। এবার আপনাদের জানিয়ে দিই এই মুভির কিছু ফ্যাক্টস। 1990 দশকের মাঝামাঝি মার্বেল কমিক্স প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল, তাই তারা অনেক ক্যারেক্টারের মুভি রাইটস অন্য স্টুডিওকে বিক্রি করে দেয়, আর ব্লেডের রাইটস যায় নিউ লাইন সিনেমার কাছে। আজ ব্লেড খুব পরিচিত হলেও 1998 সালে অনেক মানুষই ক্যারেক্টারটাকে চিনত না। স্টুডিও ইচ্ছে করেই এমন ক্যারেক্টার নেয় যেটা নিয়ে ক্রিয়েটিভ ফ্রিডম বেশি থাকবে। আর ব্লেডে যে আইকনিক লুক আমরা এখন কমিক্সে দেখি, সেটা কিন্তু মুভি থেকে এসেছে। এছাড়া তার ব্ল্যাক লেদার কোট, সানগ্লাসেস, ট্যাকটিক্যাল গিয়ার, এই লুকটা মুভিতেই তৈরি করা হয়। পরে কমিক্সেও ব্লেড ক্যারেক্টারের ডিজাইন এই স্টাইল থেকেই ইনফ্লুয়েন্স নেয়। এমনকি স্টিফেন ডরিফ মার্বেল মুভি করতে চাননি। আসলে তিনি প্রথমে সুপারহিরো মুভিতে তেমন আগ্রহী ছিলেন না, আর ব্লেডের স্ক্রিপ্ট পড়ার পর প্রজেক্টটা ইন্টারেস্টিং মনে হয় তার, আর তখন গিয়ে তিনি এই মুভির জন্য হ্যাঁ বলেন। আর ব্লেডের স্ক্রিপ্ট প্রথমে অনেক আলাদা ছিল। রাইটার ডেভিড স্কোয়ার বারবার স্ক্রিপ্ট রিরাইট করেন যাতে স্টোরি বেশি ডার্ক এবং অ্যাকশন ফোকাসড হয়, আর সবশেষে 10 বার রিরাইট করা হয় এই স্টোরি। আর প্রথম ভার্সনে মুভি অনেক বেশি হরর ছিল, পরে স্টুডিও অ্যাকশন টোন বাড়াতে বলে আর হররটা কমাতে বলে। এছাড়া আইকনিক নাইট ক্লাব সিনটি প্রায় 10 মিনিট লম্বা ছিল, পরে ফাইনাল কাটে অনেক অংশ কেটে বাদ দেওয়া হয়। ব্লেডের লেদার কোট এবং আর্মার এত ভারী ছিল যে শুটিং এ অ্যাক্টরদের অনেক সময় ব্রেক নিতে হতো। আর ব্লেডের সানগ্লাসটা স্ক্রিপ্টে ছিলই না। শুটিং এর সময় লাইটিং প্রবলেমকে লুকোতে স্নাইপ সানগ্লাস পড়েছিল, আর পরে সেটাই ক্যারেক্টারের আইকনিক লুক হয়ে যায়। আর কমিকে ডেকেন ফ্রস্ট ছিল মাইনার ক্যারেক্টার, আর মুভিতে ভিলেন হিসেবে তাকে কমপ্লিটলি রিডিজাইন করা হয়। আর এই মুভিতে বলা ভ্যাম্পায়ার কাউন্সিলের ভাষা মানে ভ্যাম্পায়ার ল্যাঙ্গুয়েজ, সেটাকেও এই মুভির জন্যই তৈরি করা হয়েছিল। আর থাকলো ব্লেড, তো সে কম ডায়লগ বলেছিল ইচ্ছাকৃতভাবে। ডিরেক্টর চাইছিল ব্লেড যেন সাইলেন্ট ও মিস্টিরিয়াস হান্টার হয়, আর তাই স্নাইপসের ডায়লগ অনেক কম রাখা হয়। এই মুভিতে দেখানো ভ্যাম্পায়ারদের মেকআপ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো।
এই মুভিতে কয়েকটা ইন্টারেস্টিং সিন ছিল যেগুলো ফাইনাল কাটে রাখা হয়নি, মানে ডিলিটেড সিন। অরিজিনাল স্ক্রিপ্টে ব্লেডের চাইল্ডহুড ফ্ল্যাশব্যাকও ছিল, যেখানে দেখানো হতো তার মা ভ্যাম্পায়ার অ্যাটাকে মারা যায় এবং সিন পরে কাট করা হয় যাতে স্টোরি ফাস্ট পেস থাকে। এছাড়া এন্ডিং চেঞ্জ করা হয় আর ভ্যাম্পায়ার এল্ডার্সদের নিয়েও বড় পলিটিক্যাল সিন ছিল, কিন্তু মুভির পেসিং স্লো হয়ে যাওয়ায় সিন ছোট করা হয়। হাওয়ার্ড দ্য ডাক মার্বেল সিনেমাকে প্রায় শেষ করে দিয়েছিল, কিন্তু ব্লেড সেই ব্যর্থতার ধুলো থেকে উঠে এসে মার্বেলকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনে, আর এখান থেকে শুরু হয় সুপারহিরো সিনেমার নতুন যুগ। তো বাস বন্ধুরা, এই ভিডিওর বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।